এবারের কোটা সংস্কার আন্দোলন ও ২০১৮ এর আন্দোলন উভয় ক্ষেত্রেই একটি বিষয় লক্ষণীয়, আর তা হলো আন্দোলনকারীরা শুরু থেকেই একের পর এক গোছানো, অহিংস ও শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছিলেন। তাদের স্পষ্ট দাবি ছিল কোটা ব্যবস্থার সংস্কারের, পুরোপুরি বাতিলের নয়। তাদের দাবি সম্পূর্ণভাবে নাগরিক সমাজ মানবে কিনা সেটি নিয়ে তারা নানা আলাপ আলোচনা হতে পারে। কিন্তু ২০১৮ সালে বর্তমান সরকার প্রধান পুরোপুরি কোটা বাতিল করে দেন। সে সময় কোটা বাতিল না করে সংস্কারের জন্য একটি কমিশন করা যেত। মাঝে ৬ বছর পেরিয়েছে। এ দীর্ঘ সময়ে হয়তো একটি যৌক্তিক সংস্কার পাওয়া যেত, কিন্তু আমাদের রাজনীতি তো কম বেশি সর্বদাই এক দলের সঙ্গে অন্য দলের সাংঘাতের রাজনীতি। ফলে যে কোনো যৌক্তিক দাবিকেও ওই দ্বিদলীয় চক্রের ভেতরেই ভাবা হয়। আওয়ামী লীগ ভাবে বিএনপির দোষ, আবার বিএনপিও তেমনটাই ভাবে। এভাবে রাজনীতি দুই দলের দোষারোপের দুষ্টচক্রে ঘুরপাক খাচ্ছে। তাছাড়া বর্তমান ক্ষমতাসীন দলও একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করছে। এ কারণে যে কোনো যৌক্তিক দাবিকে বিবেচনা না নেয়া কিংবা দমনের ক্ষেত্রে তাদের খুব একটা অসুবিধা হয় না বলে আমার মনে হয়। কেননা ২০১৮ সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে, তখন প্রচণ্ড দমন পীড়ন চলছে। কিন্তু এটা সত্য যে গুলাগুলি হয়নি, বা হলেও কেউ গুলিবিদ্ধ হয়ে মারা যায়নি। এবার যখন আবার আন্দোলন শুরু হলো, তখন আন্দোলনকারীদের সঙ্গে একই ব্যবহার করা হলো। বিশেষ করে দেশের সর্বোচ্চ জায়গা থেকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো। এতে ছাত্রছাত্রীদের মনক্ষুণ্ণ হওয়া অস্বাভাবিক নয়। এর প্রতিক্রিয়া স্বরূপ ছাত্রছাত্রীরা যেসব স্লোগান দিয়েছে এবং পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক আন্দোলনকারীদের প্রতিহত করার যে ঘোষণা দেন, ছাত্রলীগকে এ বিষয়ে নির্দেশ দেন, আমরা দেখেছি যে তারপরই ছাত্রলীগ বা তাদের মতো দেখতে মানুষজন পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোয় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এর পাল্টা জবাবে শিক্ষার্থীরাও যখন লাঠি নিয়ে নামে, তখন গোলাগুলি শুরু হয়ে যায়। গোলাগুলি শুরু হওয়ার বিষয়টি আশঙ্কাজনক ছিল। যখন ক্যাম্পাসগুলোয় গোলাগুলি শুরু হয়েছিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এ বিষয়ে মনোযোগ ও দায়িত্বশীল হতো, তাহলে ঘটে যাওয়া সহিংসতাগুলো এড়ানো যেত। এরপর যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী আবু সাঈদ মারা গেলেন, তখন আন্দোলন আরও বেগবান হলো, সারা দেশে ছড়িয়ে পড়ল। সামাজিক আন্দোলনের ভাষায় এটিকে বলে ব্যাকল্যাশ প্রটেস্ট। কোনো সরকার যত বেশি অগণতান্ত্রিক হয়, সে তত বেশি ও দ্রুত তার বিরুদ্ধে যাওয়া আন্দোলনকে দমন বা নস্যাৎ করতে চায়। আর এ কাজ সরকার করে থাকে রাষ্ট্রযন্ত্র এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন দিয়ে। এছাড়া যেন সরকারের শক্তি খুব বেশি খরচ না হয়ে যায়, সেজন্য সরকার পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট জায়গায় বর্বর আক্রমণ করে এবং দ্রুতই ফলাফল পেতে চায়। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে সরকার কেন এমন আচরণ করে। এর উত্তর হলো যে সরকার যত বেশি অগণতান্ত্রিক হয়, সে তত দ্রুত প্রতিবাদ দমন করতে চায়। কারণ তার মনে ভয় থাকে যে কোনো প্রতিবাদ তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। কোটা সংস্কার আন্দোলনকে ব্যাকল্যাশ প্রটেস্ট এ কারণে বলা হয়, কারণ ছাত্রলীগ, পুলিশ, বিজিবি, র্যাব, এবিপিএনের সম্মানিত অতিরিক্ত ও অবৈধ শক্তি প্রয়োগ ও আন্দোলনকে দমন করতে পারেনি, বরং তা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীভূত না থেকে পুরো দেশে ছড়িয়ে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা, শিক্ষার্থীদের জোর করে বের করে দেয়া এবং এসবের মধ্যে অনেকগুলো হত্যাকাণ্ড, সব মিলিয়ে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ঢাকার রাস্তায় নামলেন, তখন গোলাগুলি চলল, টিয়ার গ্যাস ছোড়া হলো। কিন্তু এটি তো কোনো যুদ্ধব্যবস্থা নয়। বেসামরিক নাগরিকরা আন্দোলন করছিলেন। সেই আন্দোলন দমন করতে এসব ফোর্সের ব্যবহার ইতিহাসে নেই এবং কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা ঘটে না। দেশজুড়ে সহিংসতায় অনেক মানুষের প্রাণ গেল, অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর ও ধ্বংস করা হয়েছে। ইদানিং শোনা যাচ্ছে এসব ক্ষেত্রে সব দোষ জামায়াত ও বিএনপির।
আমার প্রশ্ন হলো, মেট্রো রেলের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেটি 2018 জুলাই বিকেলের পর পুরো বন্ধ হয়ে যায়, সেটির কোলাপসিবল গেটও বন্ধ থাকে। সেখানে নিরাপত্তা প্রদানকারী ফোর্সও থাকে, এমন একটি স্থাপনা কে ভাঙল? এছাড়া বিটিভি, সেতু ভবন, সেগুলো কারা আগুন দিলেন, জ্বালাও পোড়াও করলেন? শিক্ষার্থীরা তো অবশ্যই না। এটি যদি বিরোধী দলীয় কেউ করে থাকে, তাহলে এর দুটি অর্থ দাঁড়ায়। এক হতে পারে যে সরকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে ব্যর্থ, অথবা পরিস্থিতি যেহেতু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কাজেই নানাভাবে ভেঙেচুরে ইচ্ছে অনুযায়ী কারো ওপর দোষ চাপানোর ব্যবস্থা করা। কোনটা ঘটেছে তা বোঝার জন্য পাঠকের বিবেচনাই যথেষ্ট। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের সমন্বয়কারীদের পুলিশ বাহিনী ধরে নিয়ে নির্যাতন করছে, আটকে রেখেছে, জবরদস্তি করছে। নির্বিচারে যে কাউকে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের মানুষকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বহু মানুষকে রিমান্ড দেওয়া হচ্ছে, পাঠানো হয়েছে জেলখানায়। এ থেকে এটি প্রমাণ হয় এভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে অনেকেরই আশঙ্কা যে যারা আসল অপরাধী তারা আগোছরেই থেকে যাবে এবং স্থাপনা ধ্বংসের দায়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নিঃশেষ করার প্রচেষ্টা করা হবে।